আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের পছন্দের নিয়মিত অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিস। এই অনুষ্ঠান প্রতি বুধবারে রাত ৮টায় প্রচারিত হয় এবং পরদিন সকাল ৯:৩০টায় পুনঃপ্রচারিত হয়। এই অনুষ্ঠানে আপনারা আপনাদের আইনি জিজ্ঞাসা করে থাকেন এবং ব্যারিস্টার সাহেব উত্তর দিয়ে থাকেন। এর পাশাপাশি সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে ওপেনিং রিমার্ক দিয়ে থাকেন আমাদের বিজ্ঞ আইনজীবী বউ সেন্ট্রাল মসজিদের খতিব ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ শিকদার এমবি। আজকে আর ব্যর্থ হবে না, আজও উনি আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ব্যারিস্টার সাহেব। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি। এই 2 দিন থেকে বৃষ্টি, তার মধ্যে আপনি কষ্ট করে আসছেন, সেজন্য আপনাকে মুবারকবাদ আমাদের পক্ষ থেকে, আমাদের দর্শকদের পক্ষ থেকে, সকল শ্রোতাদেরকে মুবারকবাদ। সো আমরা সময় নষ্ট করব না, আমরা আপনার গুরুত্বপূর্ণ ওপেনিং রিমার্কের দিকে চলে যাব এবং সাথে সাথে একটা আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে সুখ প্রকাশ করছি। ইরানের প্রেসিডেন্ট ডক্টর ইব্রাহিম রাইসি সহ যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাদের শাহাদতকে কবুল করুন। আমিন আমিন। তো বিশেষ আমরা চলে যাই ওপেনিং রিমার্কে। জি বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দূর ও পাশে বসে আছেন আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য, আপনারা সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমাদের কাম্য। গত সপ্তাহে যে সাবজেক্টটা বলেছিলাম, অনেক সময় হয় কি এক সাবজেক্ট এক সপ্তাহে সময়ে কুলানো যায় না। তো পাওয়ার অফ অ্যাটর্নির কথা বলেছিলাম গত সপ্তাহে। এটা মেইনলি বাংলাদেশের পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে। এবার বলি ইংল্যান্ডের পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে। ইংল্যান্ডের পাওয়ার অফ অ্যাটর্নি আপনি অথবা আপনার আত্মীয় স্বজন, আপনার মা বাবা কেউ অসুস্থ, উনি নিজে কোথাও যেতে পারতেছেন না, নিজের কাজ নিজে করতে পারতেছেন না, এই অবস্থায় তিনি যদি একটা পাওয়ার অফ অ্যাটর্নি আপনাকে দিয়ে দেন, তা আপনার আব্বার পক্ষ থেকে, আম্মার পক্ষ থেকে, যিনি অসুস্থ, নিজের কাজ নিজে করতে পারতেছেন না, উনার পক্ষ থেকে উনি যে যে জায়গায় সাইন করতেন, যে যে কাজ করতেন, এটা পাওয়ার অফ অ্যাটর্নি মানি আপনাকে পাওয়ার দেওয়া হলো, আপনি সেটা করতে পারেন। তো এই দেশে পাওয়ার অফ অ্যাটর্নি বানাতে হলে বন্ধুরা, আপনি একজন সলিসিটার অথবা কমিশনার অফ ওথের কাছে যাবেন, একজন ব্যারিস্টার সাহেবের কাছে যাবেন, উনি লিখে দিবে, ড্রাফট করে দিবে কি কি কাজের জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া হচ্ছে। বেনিফিটের জন্য, বাড়ি বিক্রি করার জন্য, ব্যবসা দেখাশোনা করার জন্য, বা অন্য কোনো কাজের জন্য, এগুলো লেখা থাকবে। সলিসিটার বা ব্যারিস্টারের সামনে আপনি সই করে দিলেন, দ্যাটস ফাইনাল, এটা হয়ে গেছে আপনার পাওয়ার অফ অ্যাটর্নি। আপনি ব্যাংকে যদি যান, এটা ব্যাংকওয়ালাকে দেখান যে আমি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এসেছি, আমার আব্বার, উনি অসুস্থ, ওনার পক্ষ থেকে আমি টাকা উঠাইতে পারবো, তাহলে আপনি ওনার পক্ষ থেকে চেকটা দিয়ে টাকা উঠাইতে পারবেন। বন্ধুরা, আমার এইটা বলা উদ্দেশ্য না, আমার বলা উদ্দেশ্য ছিল এক্সকিউজ মি, এই ব্রিটিশরা যখন আজ থেকে 150-200 বছর আগে আমাদের দেশ শাসন করত, তখন টু বি প্রিসাইজ 1882 সালে পাওয়ার অফ অ্যাটর্নি অ্যাক্ট একটা পাশ করে দিয়েছিল। আমরা খুব ভালো ছিলাম এই অ্যাক্টের অধীনে। বিশেষ করে আমরা বিদেশে যারা আছি, তারা দেশে কোনো জমি বিক্রি করতে হলে, দেশের বাড়িঘর দেখাশোনার জন্য, অথবা কোনো কোর্ট কাছারি কেস চালানোর জন্য আপনি পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারতেন। সুদা ব্যারিস্টার সাহেবের কাছে আসলো, সলিসিটার সাহেবের কাছে আসলো, আমরা লিখে দিলাম, লিখে আমাদের সামনে একটা সই করলেন, অ্যাটেস্ট করে দিলাম। অ্যাটেস্ট করার পরে ট্রাভেলিং এজেন্সি অথবা নিজে নিয়ে গেলেন আপনার ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে। ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে যিনি অ্যাটেস্ট করেছেন, ব্যারিস্টার কুতুবুদ্দিন শিকদার, ওনার কথা বলল যে হ্যাঁ, উনি জেনুইন ব্যারিস্টার এই দেশের, শুধু এই কথাটা বলল। তখন এই পাওয়ার অফ অ্যাটর্নিটা আপনি বাংলাদেশ হাই কমিশনও নিয়ে গেলে ওনারা অ্যাটেস্ট করে দিল, ইট ওয়াজ ভ্যালিড, সহজ সরল, লাইফ ওয়াজ ভেরি ইজি। 2012 সালে বন্ধুরা বাংলাদেশ সরকার একটা আইন পাশ করলো, যেটাকে বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি আইন 2012।
আর মাত্র 3 বছর পরে 2015 সালে পাওয়ার অফ অ্যাটর্নি বিধিমালা বাইর করলো। আল্লাহ রব্বুল আলামিন, এটা মানে কি, এমন এক আইন, এমন এক বিধিমালা, আপনি যদি কোনো লয়ার না হন, শুধু বাংলা শিক্ষিত হলে আপনি এটা পড়েও কোনো দ্বার কুল কিনার পাবেন না। এটা এ ধরনের কঠিন একটা ইনস্ট্রুমেন্ট, কিন্তু এর কার্যকারিতা আরও কঠিন। বলা হয় যে আপনি আপনার জমিটা বিক্রি করবেন, আগে ছিল ব্যারিস্টার কুতুবুদ্দিনের সামনে এসে পাওয়ার অফ অ্যাটর্নিটা সই করে দিলে বস হয়ে যেত, আপনি বাসা বিক্রি করতে পারতেন, পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে দিলেন আপনার ভাগনাকে বা জামাইকে, সে বাসাটা বিক্রি করতে পারতো। এখন তা হয় না। আপনি হাইকমিশনে যাবেন, হাইকমিশনের নিযুক্ত অফিসারের সামনে সই করবেন, এখন ওই আপনার যে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে সই করতে পারবেন না, আপনাকে বাংলাদেশি পাসপোর্ট লাগবে। এখন বাংলাদেশি পাসপোর্ট যদি লাগে পাওয়ার অফ অ্যাটর্নি করতে, তাহলে বাংলাদেশি পাসপোর্ট আপনি এমনি পাবেন না। আপনার বাংলাদেশ থেকে আপনার বাংলাদেশি বার্থ সার্টিফিকেট নিয়ে আসতে হবে। করলেন বাংলাদেশি বার্থ সার্টিফিকেট, এখানে আসার পরে অ্যাপ্লাই করলেন হাইকমিশনে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। কয়েক মাসের ভিতরে তারা এটা পুলিশ রিপোর্টের জন্য পাঠাবে বাংলাদেশে। বন্ধুরা, এত ঝামেলা যে এই আইনের ভিতরে, আমি তো এরকম কোনো সিস্টেম দেখিনি। সম্ভবত এনআইডি কার্ডও লাগে। এটাতে আসতেছি আমি। এখন আপনি পাসপোর্ট পাবেন, ইনকোয়ারি করে পুলিশ রিপোর্ট লাগবে। আরে বাবা, সে তো একটা পাসপোর্ট দিয়ে এসেছে, আমি এসেছি, এসে বাংলাদেশে পুরাতন পাসপোর্টটা এখনও আছে। এর উপরে ব্রিটিশ পাসপোর্টের মধ্যে নো ক্লেম, নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্পও লাগানো আছে। তারপরে আপনি চাচ্ছেন কি, পাসপোর্ট চাচ্ছেন, পাসপোর্ট চাইলে দিয়ে দেন পাসপোর্ট। না না না, আপনি পুলিশ রিপোর্ট লাগবে। আর পুলিশরা যেন ওখানে বসে আছে টু আর্ন ফিউ পয়সাস আউট অফ ইট, ওইখানে ওইটা তদবির ছাড়া, বুঝতে পারছেন তদবির বাংলাদেশের পুলিশের কাছে কি তদবির, ওইখানে যদি তদবির না করেন তাহলে ওই রিপোর্ট আসবে না, পাসপোর্টও পাবেন না, আর পাসপোর্ট না পেলে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবেন না। আসুন ধরে নিলাম 3-4 মাস 5 মাস পরে আপনি এই পাসপোর্টটা পেলেন, পাওয়ার অফ অ্যাটর্নিটা করলেন, এটা নিয়ে গেলেন বাংলাদেশে ফরেন অফিসে যে আমি এইটার বলে আমি জমিটা বিক্রি করব আরেকজনের কাছে। জমি বিক্রি করতে গেলে বলবে কি, না আপনার তো খাজনা আপনি দেন নাই। এখন খাজনা দিতে গেলে আপনার এনআইডি কার্ড লাগবে। আমি নিজে গত সপ্তাহে বলেছি, আপনারা ইউটিউবে দেখতে পারেন, আমি গিয়েছি, আরে লেফট রাইট আমাকে কত কিছু করালো। আমি বললাম আমি খাজনা দিব, লেখা আছে আমার কাছে, আমার কাছে চালান আছে যে 2016 পর্যন্ত খাজনা ক্লিয়ার, এখন আমি আপ টু ডেট করতে চাই। না না না, যার নামে এটা মিউটেশন করা আছে তার এনআইডি কার্ড লাগবে, এবং ওই এনআইডি নাম্বার ছাড়া আপনি খাজনাও দিতে পারবেন না। বন্ধুরা, আই রিকোয়েস্ট দি পলিসি মেকার অফ বাংলাদেশ, বাংলাদেশের ঢাকাতে যারা বসে আছেন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব, ওয়াই এত কমপ্লিকেশনের কি দরকার আছে? আমরা যদি এখানে ব্রিটিশ পাসপোর্ট দিয়ে নো ভিসা রিকোয়ার্ড স্ট্যাম্প দিয়ে যেতে পারি, আসতে পারি, এটার ভিত্তি থেকে এটা করা যায় না? এটা হওয়া উচিত, এটা হওয়া উচিত। কিন্তু শোনেন, এই যে কমপ্লিকেটেড পাওয়ার অফ অ্যাটর্নি সিস্টেমটা করলেন বিদেশিরা, আমরা যারা বিদেশে বসে আছি, আমরা টাকা আর্ন করি, টাকা আর্ন করে বাংলাদেশে পাঠাই। এই যে দেখেন, একটা ডকুমেন্ট নিয়ে আসছি আমি বাংলাদেশ সরকারের ওয়েবসাইট থেকে, এটাতে লেখা আছে যে বিদেশে যারা থাকে মাথার ঘাম পায়ের পাতায় ফেলে কোটি 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 ডলার আমরা বাংলাদেশে পাঠাই, এবং সেই টাকা দিয়ে বাংলাদেশের ফরেন রিজার্ভ হয়। এবং এই বিদেশিরা কর্মসংস্থান করে টাকা পাঠানোর কারণে দেশে কি হয়, যে পরিবারে একজন বিদেশি আছে তাদের খাবার হয়, তাদের স্বাস্থ্যসেবা হয়, তাদের লেখাপড়া হয়। এই গভর্নমেন্ট রিপোর্টে বলা হচ্ছে যে যেখানেই বিদেশিরা আছে সেখানকার ঘর বাড়ি ভালো। আপনি চিন্তা করেন, যিনি আমার এই কথাগুলো শুনতেছেন, আপনি চিন্তা করেন আপনার গ্রামের বাড়ির দিকে
দেখবেন জেনারেলি যতটা ভালো বাড়ি আছে সবকটিতেই বাইরের টাকা দিয়ে বাড়িগুলো বানানো হয়েছে। বন্ধুরা, আমরা আমরা ব্রিটিশ পাসপোর্ট নিয়েছি, কিন্তু আমাদের মনটা পড়ে রয়েছে বাংলাদেশে। এই যে কথাগুলো, এই কথাগুলো যদি হাই লেভেলে প্রাইম মিনিস্টারের কাছে কেউ নাই বলার মতো, প্রাইম মিনিস্টার একজন জাদরেল পলিটিশিয়ান, ওনার কাছে যদি এই কথাগুলো বলা হয়, তাহলে আমার মনে হয় আরে মন্ত্রী দিয়ে দিছেন, একজন মন্ত্রী কি বিদেশিদের সবকিছু দেখাশোনা করবে? আমাদের জি প্রবাসী মন্ত্রণালয়, এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় দিয়ে লাভ হবে কি? আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি দিতে, জমি বিক্রি করতে, বাসা কেউ যেতে পারতেছে না, বাসাটা দেখাশোনার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি দিতে যদি এত কষ্ট হয়, বাংলাদেশি পাসপোর্ট নিতে যদি এত কমপ্লিকেশন হয়, তাইলে সরকারের কি সুনাম হবে? আমি দেখেন দু একটা কথা বলি। বঙ্গবন্ধু শেখ জি ব্যারিস্টার সাহেব, আমরা একটু বিরতিতে যাব। ওপেনিং রিমার্কে আবার বিরতি কি? সময় হয়ে গেছে, হয়তো আজকে একটু বেশি হয়ে গেছে। আপনার কথার মধ্যে সবচেয়ে যৌক্তিক কথা, আমি যদি নো ভিসা রিকোয়ারমেন্টে আমি দেশে যেতে পারি, তাহলে আমার আর পাসপোর্ট যে দরকার কি? আর যদি দিতে হয় একটা দিয়ে দেন, পাওয়ার অফ অ্যাটর্নি হবে না কেন? এই যুক্তিতেই অন্তত আমরা ব্রেক থেকে এসে এভাবে আর কথা বলবো ইনশাআল্লাহ। দর্শক আমাদের সাথে থাকুন। সংক্ষিপ্ত বিজ্ঞাপন বিরতি শেষে আমরা আবারও আমাদের ওপেনিং রিমার্ক শেষ করব। জি দর্শক, আমরা অত্যন্ত জন্য গুরুত্বপূর্ণ বিষয়ে ওপেনিং রিমার্কে ছিলাম। আমাদের ব্যারিস্টার সাহেব তার অসম্পূর্ণ ওপেনিং রিমার্ক সম্পন্ন করবেন, প্লিজ। জি ভাইজান, আমি বলতেছিলাম যে এই যে সরকারি রিপোর্ট অনুসারে কোটির উপরে বাংলাদেশি আছে বিদেশে, উপার্জন করে মাথার ঘাম পায়ে ফেলে টাকাটা বাংলাদেশে পাঠায় আমাদের মিশনগুলো যাতে আমাদেরকে ভালো সার্ভিস দেয়। এই যে প্রবাসে যারা আছি আমরা, ঐতিহাসিকভাবে প্রবাসীদের একটা ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামে। আমাদের পূর্বপুরুষ মুরব্বীরা যারা ছিলেন, তৈবুর রহমান সাহেব ছিলেন, আলহাজ আব্দুর রকিব সাহেব ছিলেন, ওয়াহিদ মিয়া সাহেব ছিলেন, এরা সপ্তাহের সম্পূর্ণ বেতনটা প্রথম প্রেসিডেন্ট আবু সাইদ চৌধুরীর হাতে উঠিয়ে দিতেন। মজার ব্যাপার হলো কি, ৭২ সালে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তান থেকে বাংলাদেশে যাওয়ার কথা ছিল, উনি ওইখানে না গিয়ে ইংল্যান্ডে আসলেন, ব্রিটেনে আসলেন। এডওয়ার্ড হিথ প্রাইম মিনিস্টার ছিলেন, এবং এয়ারপোর্টে বঙ্গবন্ধু এই কথাটা বলেছিলেন যে এই যে প্রবাসীরা, এরা আমার ভাই। আমার এখন পর্যন্ত এই কথাটা মনে আছে। বঙ্গবন্ধু বলতেছেন, বঙ্গবন্ধু মূল্যায়ন করতেছেন প্রবাসীদেরকে, আর এই সরকার আর এই আমলাতন্ত্র আমাদেরকে কোনো মূল্যায়ন করবে না। তারপরে দেখেন 1975-এ যখন এই বঙ্গবন্ধুকে সপরিবারে মারা হলো, ওনার 2 জন মেয়ে শেখ হাসিনা, শেখ রেহানা, ওনারা অস্ট্রিয়া ছিলেন। অস্ট্রিয়ায় থাকা অবস্থায় ওনারা যদি দেশে থাকতো তাইলে আরও রকম হইতো। বর্তমানে দেশে থাকলে যেহেতু ছোট্টমণি শেখ রাসেলকেও তারা মেরে ফেলছে, তাহলে আপনারা কি মনে করেন শেখ হাসিনা শেখ রেহানাকে রাখতো? এই প্রবাসীরা, আমাদের সিলেটের কৃতি সন্তান স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সাহেব ছিলেন ওয়েস্ট জার্মানির অ্যাম্বাসেডার, উনি প্রোটেকশন দিয়ে এই প্রবাসীরাই সব সময় এগিয়ে এসেছে। আজকে আপনি যদি লেখাপড়া জানেন আর একটু দেখেন, গুগলে গিয়ে দেখেন যে হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন অফ এক্সপ্যাট্রিয়েট ইন বাংলাদেশ ইকোনমি, দেখবেন বাংলাদেশ ইকোনমিতে বিদেশিদের, প্রবাসীদের বিরাট এক ভূমিকা। ভাইরা আমার, আপনারা যে যেখানে থাকেন, সুযোগ যদি পান কোনো মন্ত্রী মিনিস্টারের সাথে, তাহলে বলবেন যে শেখ হাসিনা পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত এই খবর যায় যে আমরা বিদেশিরা খুব কষ্ট করে উপার্জন করি। আর এই পাওয়ার অফ অ্যাটর্নির যে দান্দা, এই দান্দা দিয়ে কেউ ইদানিং শুনেছি যে কেউ পাওয়ার অফ অ্যাটর্নি দিবে বলে এটার পরে এইটা করতে করতে উনি মারাই গেছে, পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারে নাই। আমাদের যুক্তি হলো যে যদি সশরীরে
নো ভিসা রিকোয়ার্ড স্টাম্পের উপর ভিত্তি করে আমরা বাংলাদেশে যেতে পারি, আবার আসতে পারি। তাইলে এই নো ভিসা রেকোয়ার্ড স্টাম্পের উপর ভিত্তি করে কেন পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে না? আর জানেন, নো ভিসা রেকোয়ার্ড যে স্টাম্প, এটা দিতে হলে আপনাকে প্রমাণ করতে হবে হয়তো আপনার আগে বাংলাদেশি পাসপোর্ট ছিল, আপনার জন্ম বাংলাদেশে ছিল, আপনার মা বাবা বাংলাদেশে ছিলেন। এতটুকু থাকার পরেও আমার ছোট্ট একটা বাসা আছে, বুড়া হয়ে গেছি, ওইখানে গিয়ে একটা পাওয়ার অফ অ্যাটর্নি দিব, তারপরে যদি আপনি হাইকোর্ট দেখান, এটা তো কোনো অবস্থাতেই বাঞ্ছনীয় না। আমি পলিসি মেকার যারা আছেন, মন্ত্রী আছেন, মিনিস্টার আছেন, এমপি আছেন, আপনারা উপরের লেভেলে একটু কথা বলেন, আর আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য এটা যাতে একটু সহজে হয় সেটা করেন, এই অনুরোধ থাকলো। আজকে এনটিভি পরিবারের পক্ষ থেকে, ল অ্যান্ড জাস্টিসের পক্ষ থেকে এবং সমগ্র বিদেশে যত বাংলাদেশি আছেন সকলের পক্ষ থেকে এই অনুরোধ জানিয়ে আজকের ওপেনিং রিমার্ক এখানেই শেষ করছি। ধন্যবাদ ব্যারিস্টার সাহেব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আসার জন্য, এবং এটা অবশ্যই আমাদের সকল প্রবাসীর দাবি। আমি যদি নো ভিসা স্টাম্প ব্যবহার করে দেশে যেতে পারি, আসতে পারি, তাহলে কেন আমি পাওয়ার অফ অ্যাটর্নি করতে পারবো? পাওয়ার অফ অ্যাটর্নি দিতে পারবো না? আশা করি আমরা এ ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করবো, তার আগে আমরা একজন খোলার আর আরেকটা কথা, এই যে 1882 সালের যে আইন, এইটাতে শুধু আইনে লেখা আছে শুধু আপনি আইডি প্রমাণ করতে হবে। ব্রিটিশ পাসপোর্ট কি আইডি না? Definitely. ড্রাইভিং লাইসেন্স কি আইডি না? ডেফিনেটলি। তাইলে এটা যদি আইডি হয়, তাইলে আপনি আবার বলেন কেন যে বাংলাদেশি আমি পাসপোর্ট আসছি লাগবে? আপনার কাছে, আমরা দর্শকের প্রশ্ন নেই। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি, স্ট্যানমোর, নর্থ লন্ডন স্ট্যানমোর থেকে বলছি। জি সুলতানা। সুলতানা, আপনি কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার প্রশ্ন করুন। আচ্ছা, স্যার কেমন আছেন? কুতুবুদ্দিন স্যার। জি ভালো আছেন। উনি শুনছেন, উনি ভালো আছেন, আপনার প্রশ্ন করুন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভাইয়ার কথাবার্তা শুনলে তো একদম মনটা ভরে যায়, এত সুন্দর কথা বলেন ভাইয়া। Thank you. খুবই ভালো লাগে, খুবই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সরাসরি প্রশ্নে চলে আসেন প্লিজ। আচ্ছা, কথা হলো যে আমার খালাকে অ্যাপ্লিকেশন দিচ্ছে ওনার মেয়ে লন্ডন থেকে বাংলাদেশ থেকে আসার জন্য। ওর ডেলিভারি হবে খালাতো বোনের। তো ডেলিভারির আগে জিপি থেকে লেটার নিয়েছিলেন। তো জিপি লেটার দেওয়ার পর বাংলাদেশে আমার খালার 15 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট দেখাইছে, ওইটা 10-12 বছর যাবত অ্যাকাউন্টে আছে। আর ঘর ভাড়া দেখাইছে 50,000 টাকা প্রত্যেক মাসে আসে। খালার খালু ডেলিভারির জন্য মেয়ে লন্ডনে আসবে। মেয়ে এখানে ব্যাংকে, বাকলে ব্যাংকে জব করে, আর ছেলের বুটসে কাজ করে, ফার্মাসিস্ট, হাজবেন্ড আর কি, মেয়ের হাজবেন্ড। জি। তো যেহেতু ওনার দুইটাই সন্তান, ছেলে থাকে আমেরিকা আর মেয়ে থাকে এখানে, তো উনি কি বলছে ব্রিটিশ হাই কমিশন থেকে বলছে যে ওকে নাকি ভিসা দিবে না। কেন রিজন জিজ্ঞেস করছে, বললো যে তোমরা গেলে তো আর আসবে না। তো এখন এটা কি করা যায়? এখন ও ডেলিভারি হইছে 1 মাস। আমার খালাতো বোন বলছে যে সুলতান আপা তুমি কল করে জিজ্ঞাসা করো, ব্যারিস্টার সাহেব ভাইয়া উনি যেটা আমাদেরকে বলবে টেলিফোনে ওটার উপর ডিপেন্ড করে। আমি ওনার সঙ্গে দেখা করতে চাই, ওনার চেম্বারে। জি ধন্যবাদ সুলতানা আপনাকে। আপনি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কলার এবং সুন্দর প্রশ্নের জন্য ব্যারিস্টার সাহেব অবশ্যই উত্তর দেবেন। আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই আমি জি বলুন। নিহাম থেকে বলছিলাম। নিউহাম থেকে, আপনার নামটা বলুন। আমার আবুল হোসেন। আবুল হোসেন, জি আপনার প্রশ্ন করুন প্লিজ। প্রশ্ন করুন, টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলুন। আসসালামু আলাইকুম। কি আপনি কি আবুল হোসেন? আমার নাম আবুল হোসেন, আমি নিহাম থেকে বলছিলাম। জি নিউহাম থেকে, আপনার প্রশ্ন করুন, আমরা শুনছি। আমার প্রশ্ন হলো যে আমাদের বাইশের সাহেব যে কথাটা বলছিলেন আমার এত ভালো লাগছে, আমি ওনার অনুষ্ঠানে সবসময় দেখি। ধন্যবাদ আপনাকে। আমি কিন্তু দেশে যাইয়া আপনার পিছনে টিভিটা ভলিউম বন্ধ করুন। জি বলুন, আপনার প্রশ্নে চলে যান। আমার এখনো ব্যাপার হচ্ছে আমার ওই যে আমি দেশে গেছিলাম, দেশে যাওয়ার পরে ভাইয়া আমি একবার এম্বাসি থেকে একটা কাগজ নিয়ে গেছিলাম। আমার জায়গা জমিগুলো আমার সব বিদেশে, আমি এটি থেকে বিদেশে থাকি। আচ্ছা,
আমার এই জায়গা জমিগুলো সব জোর করে সবাই খাচ্ছে। আমি এম্বাসি থেকে কাগজ নিয়ে গেছি, আমি প্রবাসে থাকি, আমাদের প্রবাসে টাকা দিয়ে জমিগুলো কিনছি। এখন আমি বাচ্চা কাচ্চা নিয়ে যাইতেও পারি না। আমার 4টা মেয়ে, জি মেয়ে নিয়ে আমি এখন আর বাড়িতে যাইতেও পারি না, থাকতেও পারি না। এখন টাকা থেকে জায়গা কিনছিলাম, তাও বিদেশের টাকা দিয়ে। সেখানেও মানে আমার জায়গাটা দখল করে নিতে চাইতেছে একটা গ্রুপ। ওকে কি করবো বলেন? আর বাইরের কুতুবুদ্দিন বলছেন, ওনাকে আমি খুব ধন্যবাদ ওনারে, যে আমি কি করবো, আমরা কারো কাছে যাইতেও পারি না, গেলে আমরা পাত্তাও পাই না। ধন্যবাদ। আপনার টাকা দিয়ে সম্পদ কিনেছেন এবং পরামর্শ চেয়েছেন ব্যারিস্টার আচ্ছা, সাহেব। আপনি শুনেন, আপনি যে বললেন হাই কমিশন থেকে কি কাগজ নিয়েছিলেন, ওটা কি কাগজ? চলে গেছে? যে আমরা কলার প্রশ্ন করে চলে গেছেন। দর্শক আপনারা অনেকেই লাইনে আছেন, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা একটা বিজ্ঞাপন বিরতি থেকে এসে আপনাদের প্রশ্ন নেব এবং ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন। আমাদের সাথেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা আপনাদের প্রশ্ন নিয়েছি এবং আরও কিছু প্রশ্ন নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দেব। এবং যারা অনেকক্ষণ থেকে লাইনে অপেক্ষা করছেন অথবা ট্রাই করছেন, লাইন পাচ্ছেন না, ট্রাই করতে থাকুন, অবশ্যই পেয়ে যাবেন। আমরা প্রশ্ন নেই, তারপরে উত্তরের দিকে যাব। বিশেষ আমরা আরেকটা প্রশ্ন নিচ্ছি। সালাম আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি বার্মিংহাম থেকে বলছি, মোহাম্মদ। মোহাম্মদ। জি মোহাম্মদ, বার্মিংহাম থেকে। আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আমার প্রশ্নটা হলো, আগামীতে তো বায়োমেট্রিক কার্ড ক্যান্সেল করে দিবে। ইন্ডিপেন্ডেন্ট লিভ সেটেলমেন্ট যারা রিজেক্ট আছে, তারা অ্যাপ্লিকেশন করবা না, অটোমেটিকলি তারা লেটার দিব বা কিটা অফার জানা লাগে যে আমরা অ্যাপ্লিকেশন ডিসেম্বরে তো শেষ হয়ে দিব। জি এখন ইন্ডিপেন্ডেন্ট লিভ যারা সেটেলমেন্ট, এরা কিটা করা? ওকে, জি ও শুনতে থাকুন। জি, আর কোনো প্রশ্ন? তারা যে লিভ দিব, এটা কি ধরনের লিভ দিব? আপনার অনলাইনেও চিন্তা করা লাগবে? জি, আপনি ব্যারিস্টার সাহেব অবশ্যই উত্তর দেবেন। আপনি যদি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনে থাকেন, উনি ইতিমধ্যে কয়েকবার বলেছেন, আজকেও বলবেন, আপনি শুনতে থাকুন। ব্যারিস্টার সাহেব, আমাদের অনেক কলা লাইনে আছেন, আমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের মতো আমাদের ফার্স্ট কলার ছিলেন আমাদের এক বোন, স্টানমোর থেকে কল করেছেন, সুলতান আপা। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর সুইট ওয়ার্ড, সুলতান আপা। আপনি বলতেছেন আপনার এক খালার জন্য খালার মেয়ে অ্যাপ্লাই করেছিলেন, খালা এবং খালু এদেশে আসার জন্য, কারণ খালার মেয়ে ওয়াজ এক্সপেক্টিং ডেলিভারি, ওনার বাচ্চা হবে। এই সময় মা বাবাকে উনি দেখতে চাইছেন। বোন ব্যাংকে চাকরি করেন, হাজব্যান্ডও ভালো চাকরি করেন। আপনার খালুর অ্যাকাউন্টে ফিক্সড ডিপোজিট আছে অনেক বছর থেকে 15 লক্ষ টাকা, আবার 50,000 টাকার মতো বাড়ি ভাড়াও পান। কিন্তু এই অ্যাপ্লিকেশন সাকসেসফুল হয় নাই। দিল্লি থেকে ওরা লিখেছে যে আপনারা যদি এখানে আসেন তাহলে আপনারা যাবেন না। এই যে ভিজিটার যে আইন আছে, যে রুল আছে, এই রুলের মধ্যে একটা এলিমেন্ট হলো that the entry clearance officer has to be satisfied, যে সম্পূর্ণ সার্কামস্টেন্স দেখে এন্ট্রি ক্লিয়ারেন্স অফিসার স্যাটিসফাইড হতে হবে যে ওনারা আসলে আবার ফেরত চলে যাবে। তো এই কথার উপরেই তারা দেয় নেই। আপনার প্রশ্ন হচ্ছে বোন সুলতানা, যে এখন কি করার আছে। এখন যা করবেন, 30 মে ভিজিটারদের আপিলের যে সিস্টেম ছিল এটা ক্যান্সেল করে চলে গেছে। এখন যা করবেন, আমরা এই ল অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের আমাদের মূল মন্ত্র হলো একটা, যে 3 to 1, 1 জন 2 জন 3 জন লয়ারের কাছে যাবেন এবং আপনি অ্যাডভাইস নেবেন। আমরা
অন দ্য এয়ার 2-1 মিনিট আমরা অ্যাডভাইস দেই সাদামাটা। আপনি যদি সত্যিকার অর্থে আপনার আত্মীয় ওনাকে আনতে হয় এখানে, তাইলে ওই যে রিফিউজাল লেটার আছে ওইটা নিয়ে কোনো 1জন 2জন 3জন লয়ারের সাথে দেখা করেন। যদিও রাইট অফ আপিল নাই, তবে জুডিশিয়াল রিভিউ বলতে একটা জিনিস আছে যেটাকে আমাদের দেশে রিট বলা হয়, হাইকোর্টের রিট। এরকম হাইকোর্টে আপনি যদি জুডিশিয়াল রিভিউ করেন আপার ট্রাইব্যুনালে, তাইলে এরকম আমার এই প্রফেশনাল জীবনে দেখেছি যে দেয় নাই, কিন্তু জুডিশিয়াল রিভিউতে গিয়ে সাকসেসফুল হয়ে গেছে। তো আপনারা যদি সত্যিকার অর্থে এখানে আসতে চান, আর আপনি যে ফ্যাক্টসগুলো বলেছেন যে এত লক্ষ টাকা আছে, 15 লক্ষ টাকা আছে এফডিআরে, আরও এই সার্কামস্টেন্সগুলোর যদি ঠিক হয়, আপনার কাছ থেকে আমরা আপনার এই মুরব্বী এবং ওনার ওয়াইফের বয়স সম্বন্ধে কিছু জানতে পারি নাই। আপনি যখন একজন লয়ারের কাছে ফেস টু ফেস যাবেন আপা, তখন সুলতান আপা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা সময় উনি দিবে, এবং এর ভিতরে অনেক কিছু জানার পর ইনশাআল্লাহ কোনো একটা সুরাহা বের হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং কলার নাম্বার 1। জি ধন্যবাদ। পরে করা ছিলেন নিউহাম থেকে আবুল হোসেন। হ্যাঁ, আবুল হোসেন ভাই বলতেছেন যে ওনার 4টা মেয়ে বিদেশে। আজকে আমাদের ওপেনিং রিমার্কের সাথে উনি একমত যে বিদেশে এসে অনেক কষ্ট করে জায়গা জমি করেছেন, ঢাকাতে একটা বাড়িও করেছেন। এখন কেউ কেউ মনে হয় ওনাকে ডিসপোজেস করার চেষ্টা করতেছে, বেদখল করবে। আবুল হোসেন সাহেব বলতেছেন যে ব্যারিস্টার সাহেব, আপনি যেভাবে পাওয়ার অফ অ্যাটর্নির কথা বললেন, এরকম যদি কোনো একটা সুযোগ সুবিধা থাকতো, তাইলে আমার প্রপার্টিগুলো দেখাশোনা করার জন্য, বিক্রি করার জন্য একটা উপায় করা যেত। এখন কি করি? আপনি যা করবেন, বাংলাদেশের সরকার বাহাদুর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বলে একটা নতুন মন্ত্রণালয় শুরু করেছে। আমাদের সিলেটের এক এমপি সাহেব, গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের এমপি ছিলেন, ওনার নাম না গোয়াইনঘাট জৈন্তাপুরের এমপি ছিলেন ইমরান আহমেদ সাহেব। ওনার বরাবরে হাইকমিশনে গিয়ে কোনো একটা কমপ্লেন করতে পারেন। ব্যারিস্টার সাহেব, এবার আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রী হচ্ছেন আমাদের এমপি শফিকুর রহমান চৌধুরী। না, উনি তো প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী লন্ডনী মানুষ, উনি মন্ত্রী হয়েছে। যেই মন্ত্রী থাকুক না কেন, একটা মন্ত্রণালয় আছে। আপনি হাইকমিশনে গিয়ে যদি আপনি কোনো অফিসারের সাথে দেখা করবেন, দেখা করে বলবেন যে এই আমার অবস্থা, আমি চাই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে একটু সাহায্য নেওয়ার, আমার মনে হয় কিছুটা হলেও আপনি সাহায্য পেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। সুন্দর। এরপরে কলার ছিলেন মোহাম্মদ বার্মিহাম থেকে। হ্যাঁ, মোহাম্মদ সাহেব, কলার নাম্বার 3, আপনার প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ। গত সপ্তাহের আগের 2 সপ্তাহে আমরা ওপেনিং রিমার্কও শুধু এই কথাগুলো হয়েছি, দেন এই বছর 2024-এর ডিসেম্বরের 31 তারিখে ইমিগ্রেশন আইনের মাঝে আইন পরিবর্তন না, বরং সিস্টেম আমূলে পরিবর্তন হয়ে যাচ্ছে। সিস্টেম কি? বর্তমানে একটা কার্ড, বিআরপি কার্ডের উপরে ভিসা থাকে, সেউরর ভিসা লাগানো থাকে পাসপোর্টের মাঝে। সেউরর যদি ইউরোপ থেকে আইয়া তখন তাইলে সিটির মাঝে থাকে প্রি সেটেল অথবা সেটেলমেন্ট। এই 31 তারিখের আগে ই ভিসা হইজার গিয়া। তা আপনার প্রশ্ন হইল, আমার যদি ইনডিফিনিট লিভ থাকে, তো আমি কিতা করতাম, আমার একটা পাইতাম কিলা? আপনারও কার্ড যেটা, এটা শেষ হয়ে যার 31শে ডিসেম্বর 2024। আপনি যে ইনডিফিনিট লিভর সময় যে সিটি আপনি পাইছিলা, ও সিটির মাঝে যে ইমেইল আইছিল অথবা যে লয়ারে দিয়ে আপনি ইনডিফিনিট লিভ পাইছিলা, এনতানোর গেছে ও লয়ারর ইমেইলে আইব আপনার সম্বন্ধে অতি সত্তর আওয়া শুরু হয়ে গেছে। আমরা পাইয়া আসছি কয়েকটা। দেন ই ভিসার লাগি অ্যাপ্লাই করার লাগি, ই ভিসার লাগি অ্যাপ্লাই করতে কোনো ফিস টিস কোনো কিছু মোহাম্মদ সাহেব লাগে না। শুধুমাত্র সলিসিটার সাহেবর খরি দেওয়ার যে ফি আছে, এইটা আপনার দিতে হইব।
কিন্তু গভর্নমেন্টর কোনো ফি নাই। আপনি যে 10 বছরের লাগি দিছিল ঠিক ও 10 বছরেরও আপনি ভিসা পাইবা। ভিসার মধ্যে কোনো চেঞ্জ নাই, চেঞ্জ শুধু প্রমাণ করা যে কাগজের মাঝে বা যে বিআরপি কার্ডের মাঝে ওটার পরিবর্তনের। আমি তো খুব সহজ সরল ভাষায় কইলাম, আপনি বুঝছেন নি মোহাম্মদ সাহেব না অন্য ভাই চা খাওয়াত গেছেন কি আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। অবশ্যই আমাদের- খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক না? অবশ্যই যেহেতু উনি প্রশ্ন করেছেন শুনছেন, আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। কি আছেন? সালাম আলাইকুম। জি কলার, সালাম আলাইকুম। জি আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? ভাই, আমি লন্ডন থেকে বলছি। আমার নাম হইল মুহিত। মোহিত। জি জি, আমার একটা প্রশ্ন হইল। জি, প্রশ্ন করুন। আম্মা উনি এই দেশে আছেন, উনি স্টেট পেনশনে আছেন, মানে স্টেট পেনশন ক্রেডিটে আছেন। Okay. উনি কি ইউনিভার্সাল ক্রেডিটে হাউসিং এর লাগি অ্যাপ্লাই করতে পারবেন? তার বয়স কত? তার বয়স তো আপনার 80। উনি পেনশনে আছেন। এটি পেনশনে আছেন বুঝছি, এইটি হইল পেনশনে। তাই কিতা ফাইরানি, এই যে পেনশন ক্রেডিট ফাইরানি। জি জি, পেনশন ক্রেডিট পাইরা। আপনি আব্দুল মুহিত সাহেব বুঝিয়া কোন জানো, একটা হইল স্টেট পেনশন আর আরেকটা হইল পেনশন ক্রেডিট। এই দেওটা পেনশন ক্রেডিট আছে, পেনশন ক্রেডিট। তো তাই কোনো পেনশন পাই, স্টেট পেনশন পাইরা না। জি না, এটা হলো পেনশন ক্রেডিট আছে। ওকে, পেনশন ক্রেডিট। আপনার প্রশ্ন হইল যে তাই যদি কোনো গড় ভাড়া থাকে নি ভাড়া ক্লেম করতে পারবা নি ইউনিভার্সাল ক্রেডিট, এই তো? জি 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 জি। যে ধন্যবাদ মোহিত, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, শুনতে থাকুন, বেশি বেশি উত্তর দেবেন। তার আগে আমরা আরেকটা প্রশ্ন নিব। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি একটা প্রশ্ন করতাম জি ভাই। অবশ্যই প্রশ্ন করবেন। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে মাত্র নাম করাম না। নামটা বলুন অন্তত। আমার নাম রত্না। ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্ন করুন। যদি আমার একটা ছোট মোটো প্রশ্ন, আমি পাওয়ার অফ অ্যাটর্নি যে করই, হঠাৎ কোলাম থেকে করই আর আমার কত করে যাইব তুই জানতে চাইছি। ধন্যবাদ আপনার সুন্দর প্রশ্নের জন্য। শুনতে থাকুন, ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আপনার টিভি ভলিউম বন্ধ করুন প্লিজ। আমি স্বর্ণা বলছি, ক্যানিং টাউন থেকে। ক্যানিং টাউন থেকে স্বর্ণা। আপনার আপনার সাথে কথা বলতে চাই। আপনি শুনতেছেন, আপনি প্রশ্ন করুন। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, সালামাতুল্লাহ। প্রশ্ন করুন প্লিজ। স্যার আজকে আসলে আমার কোনো প্রশ্ন নেই। আমি স্যার আজকে দুইটা গুড নিউজ বলার জন্য আপনাকে ফোন করলাম। একটা গুড নিউজ হচ্ছে স্যার আমার ছেলে হয়েছে। কংগ্রাচুলেশন। গুড নিউজ হচ্ছে স্যার আমার মা স্যার ভিসা পেয়ে লন্ডনে আসছে। গতবার কিছুদিন আগে স্যার আমার মাকে যখন একবার অ্যাপ্লাই করা হয়েছিল, আম্মুকে রিফিউজ করছে। তারপরে আপনার পরামর্শ মতো আপনি আমাকে বলছিলেন যে তুমি রিঅ্যাপ্লাই করো, তোমার যা কিছু আছে সবকিছু খোলামেলা ভাবে ওদের কাছে উপস্থাপনা করে তুমি আবার রিঅ্যাপ্লাই করো, তোমার মা ভিসা পাওয়া যাবে, তারপরে তুমি আমাকে জানাবা। তো স্যার এই জন্য আজকে আসলে আপনাকে ফোন করলাম। আপনার পরামর্শ মতো আমি আবার রিঅ্যাপ্লাই করি, তারপরে স্যার আম্মু ভিসা পেয়ে এখন স্যার লন্ডনে আসছে আম্মু। আপনি কি আমাদের ওই অনুষ্ঠান থেকে হ্যাঁ, পরামর্শ নিয়েছিলেন? আমাদের নিয়মিত। স্যার আপনার অনুষ্ঠান থেকে স্যার ধন্যবাদ আপনাকে। পরামর্শ নিয়েছিলাম। ধন্যবাদ। আমাদের শুনে ভালো লাগলো, আশা করি দর্শকদেরও ভালো লাগবে যে আপনি আমাদের এই অনুষ্ঠানের পরামর্শ শুনে আপনার কাজ হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি অন এয়ার এসে বলার জন্য। শেষে আমরা কি আর কোনো প্রশ্ন নেব? তিনটা প্রশ্ন হয়ে গেছে। জি, আমরা দর্শক আপনারা যারা লাইনে আছেন একটু অপেক্ষা করুন, আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আসি। বিশেষ আমাদের চতুর্থ কলার মুহিত ছিলেন লন্ডন থেকে, আব্দুল মুহিত। হ্যাঁ, কলা নম্বর 4 ব্রাদার আব্দুল মুহিত লন্ডন থেকে ফোন করছেন। তার মা 80 বছর বয়স, কিন্তু কোনোদিন খামুম করছেন না। খামুম যদিন কর্তা তাইলে স্টেট পেনশন ফাইলা অনে। যারা কাজ করেন না, এনআই নাম্বার ও কন্ট্রিবিউশন থাকে না, তারা পেনশন ক্রেডিট দেয়, ইনকাম সাপোর্টও লাগান। আর যারা কাম করিয়া ক্রেডিট থাকে তারা স্টেট পেনশন পায়। আব্দুল মুহিত সাহেবের আম্মায় শুধু পেনশন ক্রেডিট ফাইন। এখন তার প্রশ্ন হইল সিম্পল, এখন যদি তাই কোনো বাসা টাসা ভাড়া নেন,
তাইলে ইউনিভার্সাল ক্রেডিটও এপ্লাই করতে পারবানি হাউজিং বেনিফিটও লাগি আরও বেনিফিট বাড়াইবে লাগি। এর আনসারটা হইল পজিটিভ আব্দুল মুহিত সাহেব, যদি তান হাউজিং কস্ট বাড়ে তাইলে ইউনিভার্সাল ক্রেডিটে আপনি ইনফর্ম করবা, তারা এই বাড়াটা দিয়া দিব তারার সিস্টেম অনুসারে। নাথিং উইল স্টপ হার। হ্যাঁ, আরেকটা জিনিস কই, সাধারণত 80 বছর বয়সও আমরা মুরব্বী হলর চলাফেরার একটু অসুবিধা হয়, ডিমেনশিয়া হয়ে যায়, আলসাইমার হয়ে যায়, হেল্পর দরকার পড়ে। আপনার আম্মার লাগি আপনি একটা লেখিয়া রাখা, একটা বেনিফিটও লাগে এপ্লাই করবা, একটা হয় অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স। এক্সকিউজ মি, অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স যদি ফাইন বাক্কা কয়েকশো পাউন্ড ফাইলিবা, আর এগুন দিয়া আপনার আম্মার কেয়ার আর রাখতে পারবা। অ্যাটেন্ডেন্স অ্যালাউন্স ফাইলে গভর্নমেন্ট থেকেও নিতে পারবা। আর সাইজুদ্দিন আপনি প্রাইভেটলি পয়সা দিয়ে মানুষের রাখতে তাইলে পারবা। আপনি যদি বুঝেন না তে আমরা ইউটিউবে গিয়া এই অনুষ্ঠান আবার রিপিট দেখুন, যেন রিপিট দেখিয়া এই যে আমরা স্বর্ণা বইনে শি ইজ একনোলেজিং, এইভাবে একনোলেজ করবা, এইরকম একটা আঙ্গুল দিয়া একটা দেখাইয়া সাবস্ক্রাইব করেন, যেন উইল বি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমাদের পরের কলার ছিলেন রত্না। রত্না কলার নাম্বার 5 ফোন করছেন লন্ডন থেকে, যে পাওয়ার অফ অ্যাটর্নি কিলা করতাম আর পাওয়ার অফ অ্যাটর্নি করতে খরচ হয় কিতা। রত্না বইন, আপনার প্রশ্ন থেকে আমি বুঝি আর আসলে আমরা গত সপ্তাহের ওপেনিং রিমার্ক দেখছেন না, এবং আজকের ওপেনিং রিমার্ক প্রথম থেকে দেখছেন না। আপনার লাগি দরকার হইল যে 15 মের যে ল অ্যান্ড জাস্টিস ওটা আপনার খেউরে কইয়া কোন যেন ওটার প্রথমটা তা কইয়া দেওয়া। এই প্রথমে যে ওপেনিং রিমার্ক আছে ওটা যদি শুনেন আর আজকের ওপেনিং রিমার্ক শুনেন, তাইলে পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে আপনার একটা ধারণা হয়ে যাব গিয়া। আপনারে এই প্রশ্নের উত্তর এই 2 মিনিটে দেওয়ার মতো নাই। আপনি মেহরবানি করি ওপেনিং রিমার্কটা দেখুন যেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। জি, তারপরে যদি একটু হ্যাঁ, আমরা আমাদের বোন নিয়মিত শ্রোতা স্বর্ণা যখন প্রেগনেন্ট ছিলেন তখন ওনার আম্মাকে আনার জন্য আমাদের কাছ থেকে অ্যাডভাইস নিয়েছিলেন এই অনুষ্ঠানে, এবং আমরা অ্যাডভাইস দিয়েছিলাম এবং স্বর্ণাকে বলেছিলাম, স্বর্ণা এই কাজ করেন, ইনশাআল্লাহ আপনার আম্মা চলে আসবেন। আজকে গুড নিউজ দিয়ে দিতেছেন স্বর্ণা, দেন একটা ছেলে হয়েছে। আমি দোয়া করি ইহকাল পরকাল এই ছেলের ভালো হোক, ভালো ছেলের মতো ছেলে, সন্তানের মতো সন্তান হয়ে আল্লাহ তাকে নেক হায়াত দান করেন। আপনার আম্মাকে সালাম দিবেন। আমরা আপনার এই 2 সুসংবাদ শুনে আমরা লয়ারদের কাছে, ডাক্তারদের কাছে শুধু সমস্যা হলে লোকজন আসে, কিন্তু এই যে আপনার মতো মানুষ যারা কৃতজ্ঞ, এদের কারণেই আমরা এই অনুষ্ঠানে আসি। হাসিনা নামে এক মহিলা, শেখ হাসিনা না, কেন থেকে আমার কাছে ফোন করছে, বিশ্বাস করেন স্বর্ণা, ফোন করে আমার চেম্বারে 4 বার ফোন করে আমার ক্লার্ককে বলছে যে না, আমি তো ব্যারিস্টার সাহেবের সাথে কথা বলতেই হবে, বলে 2 ঘন্টা পরে করেন। 2 ঘন্টা পরে আবার করছে। আমি চিনতেছি না এই কেন্টের হাসিনাকে। উনি বলতেছে ব্যারিস্টার সাহেব, আপনি 200 বর্ণা কত দিয়ে আপনার কাছ থেকে অ্যাডভাইস নিয়েছিলাম, আর এটা এমন হয়েছে দেন আমার আম্মা ইনডিফিনিট লিভের কার্ড পেয়ে গেছে, আপনাকে আমি পিঠা খাওয়াবো। শোনা, আমি বললাম না 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 কিছু লাগবে না, না আপনাকে আপনার স্টাফকে পিঠা খাওয়াবো, তো মঙ্গলবারে আসতেছি। ঠিক আছে আসেন। ইয়া রাব্বাল আলামিন, শোনা মঙ্গলবারে আসছে উনি, পিঠা যে কাকে বলে কত ধরনের পিঠা নিয়ে আসছে, আর এই যে বেড়ির মাংস বোনলেস এটাকে বুনা করছে, আর মুরগি বুনা করছে। 15 জন মানুষকে আমি খাওয়াইছি আমার অফিসে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে বলতেছি না, আমাদেরকে খাওয়া। ধন্যবাদ হাসিনা বেগমকে ধন্যবাদ। যদি শুনতে থাকেন তাইলে শোনা, আমাদেরকে কোনো খাবার টাবার পাঠাতে হবে না, আপনার আম্মাকে সালাম বলবেন। আপনি এবং আপনার আম্মা যদি
আমাদের জন্য একটু দোয়া করেন, এটাই যথেষ্ট হবে। ধন্যবাদ স্বর্ণা আপনার কলের জন্য, এবং মোহিত ওনার মায়ের জন্য প্রশ্ন করেছিলেন। জি, এই মা আমাদের ব্যারিস্টার সাহেব মায়ের জন্য কোনো প্রশ্ন থাকলে খুবই আনন্দ চিত্তে উত্তর দেন। দর্শক, আমরা অনেকেই লাইনে আছেন, আমরা দেখি পরবর্তী কলারকে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি লন্ডন থেকে বলছি, রুকিয়া বেগম। রুকিয়া বেগম জি, আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা হইল, আমি পিআইপি বেনিফিট পাই চূড়া 1 টাকা কিল মাসের 272 পাউন্ড। জি, তো সাইক্লাস দেশে যাইতাম 2 মাসের লাগে, আমি যাইতাম পারমনি ওখানটা জানতাম পাই। আপনি কতদিন থেকে পিপ পান, পিআইপি? আমি পাইলাম 1.5 ইয়ার্স করে। ওকে, তো এবার এর উপরে পিআইপির পরে আর কিতা বেনিফিট ফাইন? আর কিচ্ছু পাই না, আমি শুধু একটু পাই, আমার একটু আর্থ্রাইটিস ওটা ডিপ্রেশন লাগে চূড়া। না না, আপনার বেমার কিতা জানতাম চাইয়ান না, Arthritis. আপনার ইনকাম কিতা? আমার ইনকাম, আমার হাজবেন্ডের বিজনেস আছে, আর কিছু না, আর কোনো ইনকাম না, আমি হাউস। তো আপনার প্রশ্নটা হইলো, আপনি যদি বাংলাদেশও যাইন তাইলে আপনার পিআইপি এটা থাকবেন না, থাকতো না, এই তো? জি, আমি যাইতাম পারমনি 2 মাস থাকতাম। এটা কোনো অসুবিধা হবে না। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ রুকিয়া বেগম, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, বেশ সাহেব উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। দর্শক, আপনার টিভি ভলিউম বন্ধ করে আমাদের সাথে কথা বলবেন। আসসালামু আলাইকুম। দর্শক, আপনি ফোন রেখে চায়ের কাপের কাছে চলে গেছেন সম্ভবত। আমরা তো শুনতেছি আপনাকে, আপনি কথা বলেন না কেন? টিভিটা শোনা যাচ্ছে, আরে বাপরে, আপনি অন এয়ারও? জি, আমরা শুনতেছি, প্লিজ আপনি কথা বলেন। হ্যালো জি, কলার আপনার টিভি ভলিউম বন্ধ করুন প্লিজ। দর্শক কি শুনছেন? দুঃখিত, আমরা আমরা নেক্সট কলারের কাছে যাচ্ছি। সালাম আলাইকুম। জি, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি নাম হৃদয়, আমি লঙ্কেশ্বর থেকে বললাম। আমার কোথায় থেকে? লঙ্কেশ্বর। দিগর্নি নাম? ম্যানচেস্টার, লঙ্কেশ্বর। ওকে, ম্যানচেস্টার থেকে। নামটা যদি আবার বলতেন। হৃদয়। হৃদয় জি, হৃদয় আপনার প্রশ্ন করুন। জি, আমি অ্যাসাইলামে আসলাম, একটু বিচারিত উদ্দেশ্য অ্যাসাইলামে আসলাম। তো আমার অ্যাসাইলাম রিফিউজ করতে লাস্ট উইক। তো ওখানে আমার সলিসিটারে কইরা যে আমি আপিল করতাম। তো আপিল করলে আমার পসিবিলিটি যে আপিল আমি সাকসেস হইব। আপনার অবস্থানটা আগে, আপনি কিভাবে আসছিলেন এখানে, কবে আসছিলেন? বিচার উদ্দেশ্য আসলে নিয়ারলি 2 ইয়ার্স আগে। ওকে, দেন আমি অ্যাসাইলাম ক্লেম করছি বছর আগে। দেন আমার ফাইনালি সালাম রিফিউজ হতো আমরা দিলছি। দেন আমি সাবমিট করছি ডকুমেন্ট, আমার রিফিউজ করতে লাস্ট। জি, আপনার প্রশ্ন আপনি জানতে চাচ্ছেন আমি যদি আবার আপিল করি তাহলে আমার কতটুকু পসিবিলিটি আছে, সেটাই তো? সেকেন্ড কোশ্চেন হলো যে আমার সলিসিটারে আমার চার্জ করা 500 পাউন্ড। তো ওইটা আসলে আমি আমার আরো জন ফ্রেন্ড বলছে নিজের সেলফে করলে 150 পাউন্ড লাগে। তো সেলফে করলে এটা কি ওয়ার্থ ইট না সলিসিটার দিয়ে করতে হয়? এটা আপনি যদি পারতেন। আচ্ছা, ঠিক আছে, ব্যারিস্টার সাহেব অবশ্যই উত্তর দেবেন, আপনি শুনতে থাকুন। আমরা যাচ্ছি। জি, ধন্যবাদ। জি, ধন্যবাদ, আপনি শুনতে থাকুন, আমরা ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, সমান প্রবলেম, আপনি যদি টিভি ভলিউম বন্ধ না করেন আমরা শুনতে পারবো না। জি, আসসালামু আলাইকুম। আপনি জি, ওয়ালাইকুম সালাম। টিভি ভলিউম বন্ধ করেন, তারপরে আমাদের সাথে কথা বলুন। জি, দর্শক আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে মাসুদ। নাম কি? লন্ডন, মাসুদ। মাসুদ। মাসুদ, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি, আচ্ছা, আমার কাজিন কি দেশে হয়, তো তার দাদাও দেশে। ওকে, তো তার দাদা আগে মারা গেছে, বা তার আব্বা পাশে চাকরি ওই দেশে আনছিলেন। এখন তার
বা কিতা কোনো অ্যাপ্লাই করতে পারবানি বা তারা আইতে পারবানি তার দাদার রাইটে তাদের দাদা কি ব্রিটিশ ছিলেন? জি ব্রিটিশ আসলা বাট মারা গেছেন প্রায় 15 ইয়ার্স ব্রিটিশ ছিলেন, ওনার কি ডকুমেন্ট আছে? পাসপোর্ট আছে, ফটোকপি পাসপোর্টের ফটোকপি তো পাসপোর্ট আছে কিনা অথবা আচ্ছা ঠিক আছে, কোনো সুযোগ থাকলে অবশ্যই ব্যারিস্টার সাহেব বলবেন। দর্শক, তার আগে আমরা একটি বিজ্ঞাপন বিরতি যাচ্ছি, বিরতির পর এসে ব্যারিস্টার সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দেবেন এবং যারা লাইনে আছেন দয়া করে অপেক্ষা করুন। বিরতির পর আবারও ফিরে এসেছি আপনাদের প্রিয় প্রোগ্রাম ল অ্যান্ড জাস্টিসে। বিরতির আগে আমরা অনেকগুলো প্রশ্ন নিয়েছি, এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনারা যারা লাইনে আছেন চেষ্টা করবো আপনাদের প্রশ্ন নিতে এবং ব্যারিস্টার সাহেব উত্তর দেবেন। ব্যারিস্টার সাহেব, আমাদের সপ্তম কলার ছিলেন রুকিয়া বেগম লন্ডন থেকে। হ্যাঁ, কালার নম্বর 7 রুকিয়া বেগম, আপনি কইরা আপনার আর্থ্রাইটিস বেমার এবং এই বেমারের কারণে আপনি পিআইপি ফাইন লোয়ার রেটে £272 পার মান্থ ফাইন। দেশও যাইতে চাইরা ব্যারিস্টার সাহেব গেলে আমার কোনো ক্ষতি হইবনি। শুনেন রুকিয়া বইন, যদি আপনি পেনশন ক্রেডিট পাইতা, ইউনিভার্সাল ক্রেডিট পাইতা, ইনকাম সাপোর্ট পাইতা, যে মুহূর্তে আপনি বাংলাদেশে গেলাওনে জানাইলে কাটি গেলাওনে, কিন্তু পিআইপি ইগুন আপনার ডিসেবিলিটির কারণে তারা দেয়, এর কারণে আপনার পয়সা ইগুন খাটতো নাই। তবে আমি আপনার অ্যাডভাইস করবো যাওয়ার আগে তারার লগে হইয়া যান জানো, বলে আমি যাই আর বিভিন্ন কারণে মারে দেখাত বাহরে দেখাত বা হলিডে যাই আর হইয়া যান যদি তাহলে সুবিধা হইব। পয়সা তো আপনার অ্যাকাউন্টও আয়, ওলা অ্যাকাউন্টও আইতে পারবো। একটু রিস্কি হয়ে যায় না হইয়া যান যদি মাসে মাসে যে পয়সা আয়, তবে আপনি হইয়া গেলেও আপনার পয়সা এখন খাটিতে নাই বইন। ওকে রুকিয়াফা, ভালো তখন জানু, শাহজালাল মাটিত গিয়া দোয়া করেন জানু আমরা লাগি, আমরা দোয়া করি আর আপনার সুস্থ সবল অবস্থায় যাক গিয়া ফিরে হোক। পরের কলেজের ম্যানচেস্টার থেকে হৃদয়। হ্যাঁ, হৃদয় একজন স্টুডেন্ট ম্যানচেস্টার থেকে ফোন করছেন। স্টুডেন্ট আইসলা বাদে ফড়াত কোনো সেবু করতে পারছেন না, তখন অ্যাসাইলাম করছলা, অ্যাসাইলাম রিফিউজড। আমি এর লাগি কই, এদিন কই এক সলিসিটার সবলকে দেখা হয়েছে, তাই কইরা যেন অ্যাসাইলাম কইয়া এপ্লাই করো নি পয়সা কোনো হালাল হইতো না। কারণটা কিতা জানা কথা যেন ই নৌকাত উঠলে আপনি হিফারও যাইতে পারতা না, মাঝখানোর গিয়ে ডুবি যাইবা, ইখান কইয়া পয়সা নেওয়া ঠিক নেই। এখন হৃদয় কইরা তার লগে আরও কেউ অ্যাসাইলাম করছলা, এরা আপিল ফিস নেয় £150 আর তার সলিসিটারে কইছে £500। কোনটা ঠিক ওখান জানবা লাগি। আপনি স্টুডেন্ট হয়ে আইসো, হোয়াট ইউ শুড নো, কোর্টর ফিস একটা, কোর্টর ফিস হইল £140 বা £150। কিন্তু সলিসিটারে কাজ করে যে একটা, তার একটা ফিস আছে না। আমার মনে হয় যদি কিছুদিন থাকতেও হয় এই দেশও, ভালো একজন সলিসিটারের কাছে বা ব্যারিস্টারের কাছে যাও, কিছু পয়সা খরচ করো, ও আপিলও দিয়া কতদিন থাকতে পারবায়। কারণ ও যে 4 কাপ দেখায়, এই 4 কাপের মাঝে 1 চামচ চিনি দিলে যে পরিমাণ মিঠা হয়, 2 চামচ চিনি দিলে ডাবল মিঠা হয়। এরকম তুমি £500 দিয়া যদি আপিল গাইলাও, তো বুঝিলাও একটা ফেইল হইব, নো ডাউট অ্যাবাউট ইট। গো টু সাম আদার লয়ার্স, 3, 2, 1, একজন 2জন 3জন লয়ারের কাছে গিয়া একটু পয়সা লাগাইয়াও আপিলটা করাও, কয়দিন সম্পর্কে রইতে পারবায়। একটা আমরা যেসব বড়ি দেখছো নি, আমরা যেসব বড়িত মাছ উঠানির বাদে পুকুরির ফারো মাছ উঠি আনলে ফুটিয়ে মরার আকানো কত বলে লাফাই লুফাইয়ে মরা যায়। এখন ই যে সলিসিটার যে ফিস হয়েছে, ই ফুটি মরতো লাফাইতো না, এমনি মরি যাব গিয়া। এর কারণে বালা লয়ারের কাছে যাও। থ্যাংক ইউ ভেরি মাচ। মাসুদ ভাইয়ে ফোন করছেন লন্ডন থাকি। ইজ এ ভেরি গুড কোয়েশ্চেন। মাসুদ ভাই কইরা যেন কাজিন ওর গ্র্যান্ডফাদার দাদা ব্রিটিশ আসলা, দাদায়
কাজিনোর ব্যবসা চাকরি আনছেন না, ব্রিটিশ পাসপোর্ট আছে, ইচ্ছা দিয়ে কিচ্ছু করা যাইব নি। আমি ইলা একজন নাই, একাধিক মানুষের কাম করছি, পয়সা খরচ করলে একটা হবে। এটা যেন ফট করে দিলেই বেয়ার লগইয়া ব্রিটিশ পাসপোর্ট দিলেই ইলা নাই। যদি লিসেন হোয়াট আই এম সেইং, যদি সত্যিকার অর্থে পয়সা খরচ করতে পারো তো কন্ট্রাক্ট দিলেই বাই, লয়ারের কাছে গিয়া কইবা যেন আপনি অ্যাপ্লিকেশন করবা ও তার নাতিনসা, তার বাদে যদি রিফিউজ হয় তা আপনি আপিল করবা, আপিল করি 1 কৌটো হয় না 4 কৌটো দিবা, বালা বারিস্টার দিবা, ও সকল এই যে আপার ট্রাইব্যুনাল পর্যন্ত 4 বার হিয়ারিং করা লাগে, 4টা আপনি করবা, হক্কা পয়সা কত দিতাম ফুরাইলা যদিন তে ই যে কাজিনর খফাল খুলব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। তো মূল কথা এটা সম্ভাবনা আছে, জি। আছে। ধন্যবাদ আপনাকে। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে কথা বলার আগে আপনার টিভি ভলিউম অবশ্যই বন্ধ করবেন। আসসালামু আলাইকুম। আমি ব্যারিস্টার সাহেবকে সালাম দিয়ার, আপনারও সালাম দিয়ার। জি, ওয়ালাইকুম সালাম। আপনি কে বলছেন, কোথায় থেকে বলছেন? আমি ম্যানচেস্টার থাকি, কয়রুল ইসলাম। জি খায়রুল ইসলাম, আপনি কেমন আছেন? ভালো আছি, আপনারও ভালো তো? জি ইসলাম। আমরা সরাসরি যদি প্রশ্নে চলে যাই ভালো হয়। জি জি, আমার প্রশ্ন হইল, আমি আগে ট্যাক্স ক্রেডিট আসলাম, বেনিফিট আসলাম, ওখান তারা 1 সপ্তাহ আগে আমার কাছে একটা লেটার চিঠি দিচ্ছে, তারা আমার ওয়াইফকে যেন ইউনিভার্সাল ক্রেডিট জয়েন্ট হইতাম। আমি আগে 24 আওয়ার দেখাই, আর ইউনিভার্সাল ক্রেডিট গেলে কত ঘন্টা দেখাই চলত, 24 আওয়ার দেখাই চলব নি না আরো কম দেখাই চলব? কম দেখাইলে সব বেনিফিট পাইব, ওটা জানা লাগে। ধন্যবাদ। ব্যারিস্টার সাহেব কোনো কিছু জিজ্ঞেস করার আছে? না, ঠিক আছে। ধন্যবাদ খায়রুল ইসলাম, আমরা আপনার প্রশ্ন পেয়েছি, আপনি শুনতে থাকুন। আমরা কি উত্তরে চলে যাব? আরেকটা প্রশ্ন নেই না? ওকে, নেক্সট কলার। আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথায় থেকে বলছেন? জি, আমি কেমিস্টার থেকে হইলাম, আমার নাম বাসিত। বাসিত, কোথায় থেকে? কেমিস্টার। ওকে, চিটিং মিনিস্টার। ওকে, প্রশ্ন করুন প্লিজ। আমার প্রশ্ন হলো গিয়া যে আমি মানে বেনিফিটও আসলাম আর কি, বুঝছেন নি? আর উনি যদি আমি গোল্ড হই, গোল্ড লেখিটা মানে আমার এইটা মর্গেজটা ক্লিয়ারেন্স হবে, কোনো অসুবিধা হইব নি ওখানে লাগে আর কি, জানতে চাইলাম। গড় কিলা লিলা ডিপোজিট কত দিবা? ডিপোজিট তো দরকার, এখন তো মারছি না, দরকার ডিপোজিট তো না হলে তো 20,000 তো দেওয়া লাগবো। তারা যদি জিকা এই পয়সা এখন কই পাইলা ইউনিভার্সাল ক্রেডিটে কিতা কইবা? যেহেতু এর লাগেও জিকা হলাম, যদি ডিপোজিট অথবা আর কোনো নামে করা যায়নি, কিছু করা যায়নি। জি বাসি সাহেব, আপনার প্রশ্ন হচ্ছে আপনি বেনিফিটে আছেন, আপনি গড় কিনতে চান, আপনার কি করা উচিত? ব্যারিস্টার সাহেব, আমরা ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা সরাসরি উত্তরে চলে যাব প্লিজ। খায়রুল ইসলাম সাহেব ম্যানচেস্টার থেকে আরেকটা প্রশ্ন নিতে পারি? আরেকটা প্রশ্ন নেই? জি আচ্ছা। কে আছেন লাইনে? আসসালামু আলাইকুম। জি নেক্সট কলার। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। টিভি ভলিউম বন্ধ করে কথা বলুন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কে বলছেন, কোথায় থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, কে বলছেন? আমি লন্ডন থেকে মাতা, আমার নাম বেগম। বেগম, জি বেগম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আচ্ছা, বাংলাদেশ তো না, আমার এখন বই নাই, বই ফুটাই তাই স্টুডেন্ট বিষয় তাই নিয়ত পাইছেন ও লুটন পাইছেন ইউনিভার্সিটির সেপ্টেম্বর 16 তারিখ ইয়োর মাঝে লেখিয়া দিছে 16 তারিখ সেপ্টেম্বর ভর্তি। এখন কইলা যে এজেন্সির মানুষে কইলা যে তানে একটা ইন্টারভিউ লইব, তো এখন পর্যন্ত ইন্টারভিউ তো লইল না, ফিসও সিলাইতো 1 বছর ফিস পাইয়া তারা একটা চিঠি লেখিয়া কইছে, চিঠি কইছে আর যে সেপ্টেম্বর 16 তারিখ ভর্তি হইবা, এর ভিতরে একটা ইন্টারভিউ লইব, তো এখন পর্যন্ত লইছে না। উনি কি বিষয়ের জন্য অ্যাপ্লাই করেছেন?
না ওর ইন্টারভিউ আর পরে কইছে ভিসার জন্য ভবিষ্যৎ অ্যাপ্লাই করবা ভিসার লাগি সেপ্টেম্বর 16 তো অনেক দেরি আছে এখনো। কাজ পাইছেননি? এখন পর্যন্ত তো কাজ লেটার পাইছেন? ওই অফার লেটার পাইছিলেন? অফার লেটার পাইছো, অফার লেটারও লেখা 16 তারিখ আর কইতো কলেজ তো ইন্টারভিউ হইবা। যখন কলেজ করে হলাম মাস অন্য বিবা। আচ্ছা বদল করে। ধন্যবাদ বেগম, আমরা আপনার প্রশ্ন পেয়ে গেছি, শুনতে থাকুন, বিশেষ উত্তর দেন। বিশেষ আমরা চলে যাব আমাদের খয়রুল ইসলামের। জি, কলার নাম্বার 10 খয়রুল ইসলাম ভাইয়ে ফোন করছেন ম্যানচেস্টার থেকে। কইরা যেন তাই ট্যাক্স ক্রেডিট পাইতা, এখন ইউনিভার্সাল ক্রেডিট সিটি দিছে হঠাৎ জয়েন হইবা লাগি। আগে 24 ঘন্টা দেখাইয়া স্বামী স্ত্রী দেওজনের বেনিফিট হয়ে যেত, এখন ইউনিভার্সাল ক্রেডিটও গেলে 24 ঘন্টায় হইব নি? গুড কোয়েশ্চন। বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখরা আগে বেনিফিটার যারা আসলা ট্যাক্স ক্রেডিট, চাইল্ড ট্যাক্স ক্রেডিট, ওয়ার্কিং ট্যাক্স ক্রেডিট, এরা কন্টিনিউ করতে করতে নতুন যখন ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম বাইর হয়েছে 2024 সালের ভিতরে তারা ওয়ার্নিং দিছে এভরিবডি হ্যাজ টু কাম আন্ডার ইউনিভার্সাল ক্রেডিট সিস্টেম। তো এই ধারাবাহিকতায় খায়রুল ইসলাম সাহেবরে কইছে যে ট্যাক্স ক্রেডিট শেষ হয়ে যাব, কাম ব্যাক টু ইউনিভার্সাল ক্রেডিট। এখন ইউনিভার্সাল ক্রেডিট পাইতে হইলে পাওয়ার আগে খায়রুল ইসলাম সাহেবের 24 ঘন্টা কাজ করা লাগতো। আপনি জানেন না, এই যে মাত্র কদিন আগে এপ্রিলের 1 তারিখ থেকে বদলিছে যে আপনি সিঙ্গেল ওন যদি ইউনিভার্সাল ক্রেডিট ক্লেম করেন তে আগে আসিল 15 ঘন্টা, মিনিমাম 15 ঘন্টা কাম করতে হইতো, আর এখন হয়েছে আপনি 18 ঘন্টা কাম করতে হইব। আর আপনি যদি ওয়াইফ হাজব্যান্ড হইন তে 24 ঘন্টা মিনিমাম কাম দেখাইতে হইতো, এখন এটা 28 ঘন্টা হয়ে গেছে। এটা ট্যাক্স ক্রেডিট হোক অথবা ইউনিভার্সাল ক্রেডিট হোক, আপনি ইউনিভার্সাল ক্রেডিটও যাক গিয়া, কিন্তু এখন 28 ঘন্টা দেখাইতে হইব। আই এম ভেরি সরি, এটা তারা সরকারে করছে। থ্যাংক ইউ ভেরি মাচ। বাসির সাহেব একিডি মিনিস্টার থেকে করছেন কইরা লোন ইউনিভার্সাল ক্রেডিট আর গল লইতা 20,000 না 30,000 পাউন্ড জমা দিয়া ডিপোজিট দিয়া আপনি যেমনে গল লইবা আইয়া তারা জিকাই বই পয়সা এখন ফাইলা হয়, যেমনে গল লইবা আপনার বেনিফিট আর আইলিবা আর বেনিফিট পাইতা নাই। এর লাগি আপনি বারিশা সাহেবরে না জিকাইয়া এখন অ্যাকাউন্টেন্টর কাছে গিয়া হিসাব কিতাব মিলাউকা বলে আমি বেনিফিট লইয়ার মানে আমার কাছে কোনো পয়সা নাই, কোনো সেভিং নাই, কোনো গড় বাড়ি নাই, কোনো বাই টু লেট নাই। আর অখন গড় লইরা ইলা লইয়া 2-1জনে বিপদও পড়ছেন, আমি কেস বাদে ডিল করছি। কইছেন বাবা বিগ দিস না, তোমার কুত্তাটা সামালো, আমার বেনিফিট দিও না, এখন আমার গড় খান্ডে নিও না তুমি তাই। এর কারণে আপনি ইউ শুড গেট অ্যাডভাইস ফ্রম অ্যান অ্যাকাউন্টেন্ট। ওকে মিস্টার বাসিত। আর বাসিত কইন না জানো, কইন জানো আপনার নাম আব্দুল বাসিত। ফয়লা তো বিসমিল্লা তো গলত করিল্লা, আপনি কইরা বাসিত আল্লাহর নাম, ওটা কইরা আপনার নাম। এর কারণে কই আর আব্দুল বাসিত সাহেব গল লইতে বুঝিয়া শুনিয়া 2-3 জায়গাত অ্যাডভাইস লইয়া করেন যেন। ওকে, থ্যাংক ইউ। Okay, shall I go to caller? Last caller. Last caller, বেগম। মিসেস বেগমে লন্ডন থেকে ফোন করছেন, ওইরা তান বাইফুত স্টুডেন্ট হয়ে আইতো লুটন ইউনিভার্সিটিত, পয়সা দিলাইছেন, কিন্তু সেপ্টেম্বরের 16 তারিখ না কত তারিখ আইতো, কাস্ট লেটারও দিলাইছে, তারা কইছে আমরা ইন্টারভিউ নিমু, এখনো ইন্টারভিউ নিছে না। এটা কন্ডিশন যদি ইন্টারভিউ থাকে তাইলে আপনি অ্যান্টি ক্লিয়ারেন্সর লাগে দিল্লিতে অ্যাপ্লাই করেন, যদি ইট উইল বি রিফিউজড। আপনি ধৈর্য ধরিয়া অপেক্ষা করক্কা বইনভূত লাগি, আর 2 রাকাত নমাজ পড়ক্কা আল্লাহর কাছে সলাতুল হাজত, বলে আল্লাহ আমার বইনভূতর ইন্টারভিউটা ভালো হইতো। কারণ আমরা মেলা মানুষ ইন্টারভিউ ফেইল করেন। ও যে সার্টিফিকেট যেটা দিছেন ইংলিশর, বলে আমার বইনভূতে তো ফাইল হয়েছে IELTS 0.6 অথবা 0.5, তখন তারা এটা অনেক সময় মানে না, তারা
ডাইরেক্টলি কথা মাত্র চায় এই ইন্টারাকশনের সময় যদি তাই ফাঁস করতে পারেন না তো তার কাজ ইনভ্যালিড হয়ে যাব গিয়া বুঝছেন নি আপনারা অপেক্ষা করোকা আর কইছি নামাজ পড়িয়া দোয়া করতা আল্লাহর কাছে বলে আল্লাহ আপনার বইন ফুতরে সাহায্য করতা আমি বিশ্বাস করোকা মিসেস বেগম সলাতুল হাজত পড়িয়া আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় পরীক্ষিতভাবে আপনি দোয়া করোকা বইন ফুতরে হোকা দোয়া করবা লাগি ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবো থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি আমরা যে ওপেনিং রিমার্কের যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম জি যে যার ব্রিটিশ পাসপোর্টে নো ভিসা স্টাম্প আছে এটাই তো তার বাংলাদেশি হওয়ার বড় প্রমাণ আর এটাতে লেখা আছে তার জন্ম বাংলাদেশে আর কোনো ক্ষেত্রে এই বাংলাদেশ হাই কমিশনেই তাদের আগের পাসপোর্ট আছে আর এর ভিত্তিতেই পাওয়ার অফ অ্যাটর্নি করে দেওয়া উচিত অবশ্যই উচিত আপনি যে এই যে আইনটা 1882 সালের এই বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে প্রবাসীকে এগিয়ে আসতে হবে মুখ খুলতে হবে কারণ প্রবাসীরা ওই হয়রানির শিকার হচ্ছে খুবই হয়রানি আপনি একটু চেষ্টা করে দেখেন না বাংলাদেশ হাই কমিশনে একটু ফোন করে কেউ ফোন ধরে কিনা সাহায্য করে কিনা ওনাদের কোনো দোষ নাই যদি উপর থেকে ওরা বলে দিত দেন এইরকম করবা এরকম করবা আগেকার দিনে তো কোনো অসুবিধা হয় নাই আমি কমপক্ষে 1000 কানেক পাওয়ার অফ অ্যাটর্নি বানাই বিষয়টা যেহেতু এখানে প্রবাসীদের অনেক সামাজিক সংগঠন আছে সবাই যদি একটু সোচ্চার হয় এবং এইটা একটি ভ্যালিড রিজন আমরা আমাদের প্রবাসীরা আমি মনে করি এটা আপনার কাজ আপনি মনে করেন এটা আমার কাজ আমরা সব যদি সংঘবদ্ধ হই মনে করি যে আমাদের সবার কাজ সব সংগঠন যদি এই বিবৃতি দেই দাবি তুলি অবশ্যই বাংলাদেশ সরকার শুনবে ইনশাআল্লাহ 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 আমাদের শফিকুর রহমান চৌধুরী সাহেব প্রতিমন্ত্রী হয়েছেন আপনাদের যদি খায় খাতির থাকে তাইলে আপনারা একদিন বলেন আমি দেখলাম সেদিন আমাদের জাস্টিস খিজির সাহেব বলতেছেন উনার বন্ধু আরে ভাই আপনার ক্ষমতা তো সারা জীবন থাকবে না সুলেমান আল ইসলামের ক্ষমতা সারা জীবন থাকে নাই আপনার যার যে জায়গা থেকে ক্ষমতা আছে সেখান থেকে চেষ্টা করেন সমাজের জন্য কমিউনিটির জন্য সাধারণ মানুষের জন্য কিছু ভালো কাজ করার চেষ্টা করেন এই যে মানুষের দুর্গতি হয় আপনারা দিন হাইকমিশনে যান আমি কালকে যাব হাইকমিশনে কোনো কারণে তো গেলে দেখবেন যে কি অবস্থা বছরখানেক লেগে যায় তার পাসপোর্ট পেতে পাওয়ার অফ অ্যাটর্নি হইতে হইতে কেউ আল্লাহর বাড়ি চলে যায় আমরা জানি এই বিষয়টি নিয়ে আমাদের কমিউনিটির অনেক সংগঠন অনেক ব্যক্তিবর্গ সোচ্চার কিন্তু আজকে আপনি যে বিষয়টা উত্থাপন করলেন জি যে নো ভিসা স্টাম্প যাদের আছে এটাই তাদের যৌক্তিক দাবি এটাই তাদের মানে প্রমাণের এটা দিয়ে খাজনা দিবে এটা দিয়ে তার সবকিছু হবে পাওয়ার অফ অ্যাটর্নি হবে জি 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 এই জিনিসটা নিয়ে সবাই সোচ্চার হলে আশাবাদী বন্ধুরা আপনারা সকলের পক্ষ থেকে কথা উঠাইতেছি আপনারা যখন ইউটিউব দেখবেন গত সপ্তাহে প্রায় 10,000 মানুষ দেখছে ফেসবুকে আর ইউটিউবে আপনারা যখন দেখবেন একটা লাইক দিয়েন ভাই একটা লাইক দিয়েন যে প্রোগ্রামটা ভালো হয়েছে তখন আমাদের ছোট্ট মনটা একটু বড় হয় বুঝতে পারছেন ধন্যবাদ ব্যারিস্টার সাহেব আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আমাদের দর্শক আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখলেন এই অনুষ্ঠান আবারও রিপিট হবে আগামীকাল সকাল 9:30 আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠান ইউটিউব এবং ফেসবুক পেজেও দেখার সুযোগ রয়েছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু